কোনো শহরে যখন যাই মেলা করতে যাই, আমি আসলে মূলত আজকে তো একটা পাঠ কার্যক্রমের জন্য এসেছি। আগামীকাল কিন্তু আমাদের রংপুর বিভাগীয় বইমেলা উদ্বোধন হবে। অনেকে হয়তো যাবেন, যেমন বিশ্বজিৎ দা চলে গেলেন। তো সেখানে জন্যই আমি এসেছি, যে কারণে এটা আমার জন্য বাড়তি একটা পাওনা। যখন মুস্তাফিজ ভাই বলেছেন যে আপনাদের সাথে এরকম বেশ কিছু সংস্কৃতি সেবী বলবো তাদের সাথে দেখা হবে, মানে আমি সাথে সাথেই এক সেকেন্ডও সময় নিই যে অবশ্যই আমি দেখা করবো, কারণ সব জায়গায় গিয়ে আমি দেখা করি, কিন্তু একেবারে মনের কথা বলি যে আজকেরটা ঠিক সেরকম নয়। আপনারা সবাই এত বৃদ্ধ, এত কেউ গবেষক, কেউ লেখক, কেউ, এবং আপনারা এত মননশীলতার জায়গা থেকে পৃথিবীকে দেখেন, নিজেদেরকে দেখেন। এটা আসলে আমার জন্যই একটা মানে আমারই হয়তো অভিজ্ঞতা বাড়বে, আমারই শিক্ষা বাড়বে আপনাদের সাথে এতক্ষণ থেকে। একজনের কাছে এত কিছু শুনলাম যে মনে হলো যে এটা আপনাদের কোনো প্রয়োজন নয়, এটা আসলে আমার প্রয়োজন ছিল যে আপনাদের সঙ্গে দেখা করা। এবং একসাথে এতক্ষণ সময় পেরিয়ে গেছে, কিন্তু একটু কোনো, যেটা ভাই বলেছেন যে ঝুলে যাচ্ছে, কখনোই ঝুলেনি, কখনোই খারাপ লাগেনি। আমার মনে হচ্ছে যে আমার যদি আরো কিছু আত্মীয়র সাথে দেখা করা বা বন্ধুদের সাথে একটু সময় কাটানো না হয়, তাহলে আরো থাকি। খুবই আনন্দ পেলাম। এখন বলবো যে যেটা যেহেতু আমি জাতীয় গ্রন্থ কেন্দ্রে যোগদান করেছি, সেহেতু লেখক বা লেখালেখির জায়গা থেকে অনেক কথা হলো। আমি আর বেশি কথা বলতে চাই না, যেহেতু আমার এখন ফোকাসটা একটু ভিন্ন। তো আমরা নতুন কিছু কাজ করছি, যেমন কবি সাহিত্যিকের জন্মস্থানে তাকে নিয়ে আলোচনা। তো এটা করতে গিয়ে আমরা প্রথম বেগম রোকেয়াকে নিয়ে রংপুরে একটা অনুষ্ঠান করেছি। সেখানে মিঠাপুকুরের প্রত্যন্ত অঞ্চলের যে অঞ্চলে আমার দাদাবাড়ি ছিল, এবং যেখানে হাঁটু পর্যন্ত কাদায় ডুবে যেত হাঁটতে গেলে, কোনো রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, সেই গ্রামের একটি শুকনো কাঠির মতো ক্লাস 7-এ পড়া মেয়ে বেগম রোকেয়াকে নিয়ে এত জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিল যে আমার লোম খারাপ হয়ে গেছে। যে তাহলে আমরা ঢাকায় বসে সবকিছু মিস করছি, আমরা প্রত্যন্ত অঞ্চলে যে এত গুণী মানুষ আছেন তাদেরকে আমরা জানি না, এবং আমরা একটা ছোট্ট গণ্ডিতে উঠি বসি, কে কি বললো, কে কাকে কিভাবে আঘাত করলো, এই নিয়ে আমরা দিন পার করে দিচ্ছি। নিজেকে এত ছোট মনে হলো যে আমি একটা কুয়ার ব্যাংক, সোজা কথা। তো আমি এমন একটা প্রতিষ্ঠানে এলাম যেটা ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সরকার, মানে আমি সারা দেশের লাইব্রেরির সাথে কানেক্টেড, কিন্তু আমার সেই সক্ষমতা নেই, আমার ততগুলো অফিসার নেই, আমার ততটা বাজেট নেই, সেজন্য খুবই বেছে 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 কিছু জায়গায় আমাকে যেতে হয়। তো গেলাম মিঠাপুকুরে, রংপুরে, তারপরে ওখান থেকে আমরা গেলাম জামালপুর, হাসান হাফিজুর রহমানের জন্মবার্ষিকী পালন। সেখানে দেখলাম ছেলেমেয়েরা তুখোড় বক্তৃতা দেয়, ইয়াং ছেলেমেয়েরা বর্তমানে সাহিত্য নিয়ে এত কথা বলে। হাসান হাফিজুর রহমান কি করেছেন, তার সময়, তার 21শে সংকলনে যারা কাজ করেছে, যারা দলিল করার সময়, স্বাধীনতার দলিল করার সময় যারা কাজ করেছেন, তার সেই সতীর্থরা সেখানে বক্তৃতা দিলেন। সবকিছু আমাদের ভালো হলো, মানে আমরা জাতীয় গ্রন্থ কেন্দ্রের লোকেরাই কিন্তু লাভবান বলতে হবে যে তারা কিন্তু তাদের জায়গাতেই ছিলেন, তারা নিজেদের যথেষ্ট শান দিচ্ছেন, আপনারা যেমন আপনাদের নিজ নিজ কাজগুলো করে যাচ্ছেন। এখানে এরপরে আমরা গেলাম সৈয়দ মুস্তফা আলীকে উদযাপন করতে চিটাগং। সেখানে চিটাগং ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কথায়, তাদের বক্তৃতা শুনে, মানে সেখানে জিএইচ হাবিব আমাদের বন্ধু স্থানীয়, উনি পুরো আয়োজনটি আমার জন্য, আমার হয়ে করলেন। মানে সেখানেও একটা চমৎকৃত হওয়ার মতো ব্যাপার। এবং আমাদের মাথার মধ্যে, বিশ্বাস করুন, আজকে এখানে আসার আগেও অনেক আগে থেকে শওকত আলীর কথাটা আছে। আমরা শওকত আলীর বিষয়টা নিয়ে একটা প্রদোষে প্রাকৃতিক নিয়ে একটা পাঠচক্র অলরেডি করেছি। আমরা আসলে একটা নতুন পাঠচক্র শুরু করেছি, মানুষ মুখোমুখি বই নিয়ে কথা বলতে ভুলে গেছে। তো নতুন প্রজন্মকে এবং লেখকদেরকে মুখোমুখি বই নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা কেন্দ্রে একটা আয়োজন করছি 25 দিন পর পর একবার। তো সেটা অলরেডি কিছু লেখককে নিয়ে হয়েছে। আমরা উদ্বোধনী করেছি শওকত আলীর প্রদর্শন প্রাকৃতিক অতি চমৎকার আলোচনা হয়েছিল, অতিথি লেখক ছিলেন আহমদ মোস্তফা কামাল। সেই দিনই আমরা আলাপ করছিলাম, এবং উনি দুঃখ করে বলছিলেন যে আজ যদি শওকত ভাই থাকতেন তাহলে কত খুশি হতেন যে আমরা দীর্ঘ সময় ওনাকে নিয়ে আলাপ করলাম, যে আজকাল ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নিয়ে এত
আলাপ করলেন ওখানে বসে, এবং এগুলো ভিডিওগুলো আমরা ছাড়ছি কারণ জায়গায় জায়গায় গিয়ে করার সামর্থ্য আমাদের নেই। আমরা কেন্দ্রীয়ভাবে করছি, আমরা ভিডিও ছাড়ছি, এবং এরকম পরিকল্পনা আছে ভবিষ্যতে আমরা এটাকে অনলাইনে যেন আপনারা যুক্ত হয়ে কথা বলতে পারেন সেই। তো আস্তে আস্তে আমাদের একটু সময় লাগবে, আমি জানি না, আমার সময়টাও খুব কম। আমি আপনার মানে দৌড়ানোর চেষ্টা করছি যে এইটুকু সময়ের মধ্যে যতগুলো নতুন কাজ করা যায়। শওকত আলীকে নিয়ে দিনাজপুরে আসার পরিকল্পনাটা আমাদের আসলে প্রায় 6 মাসে, এবং এটা আমরা করবো। কবে করবো এটা আমাদের যেহেতু মানুষ কম, আমাদের একটা কাজকে স্থগিত রেখে আরেকটা কাজ করতে হয়। যেমন এখন বইমেলা করছি, জানুয়ারিতে গিয়ে আমরা বইমেলা থেকে মুক্ত হব, তখন আমরা আবার লাইব্রেরি কাজে চলে যাব। লাইব্রেরি কাজে বা লেখকদের জন্ম মৃত্যু বার্ষিকী পালন এগুলোতে চলে যাব। তো যেটা বলছিলাম যে ও কাহিনীর কথা বললো, কেউ না কাহিনীর কথা বললেন। আমাদের আসলে লেখকদের এটাই একটা চ্যালেঞ্জ থাকে যে আপনি একটা না কাহিনী বলবেন, কিন্তু সেটা এমনভাবে বলবেন যেটা যে পড়বে সে সাথে সাথে বিশ্বাস করবে। বিশ্বাসযোগ্যতাই হচ্ছে গল্পের প্রধান শর্ত। যেটা পড়ে আপনার মনে হবে যে এটা কি বললো, এরকম হয় না, তো সেটা আসলে গল্প হয়। তো এই যে না কাহিনী গল্পগুলোই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত গল্প। যেমন এই মুহূর্তে খুব মনে পড়ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প, আমি নামটা মনে করতে পারছি না, যে একটা পরিবার, বৃষ্টি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, আত্মহত্যার অধিকার। এই গল্পটা, এর মধ্যে কি কোনো কাহিনী আছে? কোনো কাহিনী নেই। যেমন হুমায়ুন আহমেদের শীত গল্পটা, তার মধ্যে কি কোনো কাহিনী আছে? একটা লোকের শীত লাগছে, কম্বলটা কেউ নিয়ে যায় নাকি, এটা নিয়ে সে ওয়ারিড হচ্ছে। তো এইরকম না কাহিনী গল্পই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প, এবং এইটা যারা লিখতে পারেন তাদেরকেই বলা যাবে যে একদম সত্যিকারের মানে তার মননশীলতার জায়গাটা তাদের ততটা সুউচ্চ, এবং লিখতে পারে। যাই হোক, লেখালেখি নিয়ে বেশি কথা বলবো না, বলবো এই নিয়ে যে দিনাজপুরে যদি একটি জেলা পর্যায়ের মেলা করতে পারতাম তাহলে এতগুলো মানুষকে আমি সেখানে পেতাম। এটা আমার ভীষণ আগ্রহ হচ্ছে। আমার যদি এবারে যেহেতু কুমিল্লা জেলা নির্বাচিত হয়েছে, তো আমি খুব চাইবো যে কোনোভাবে যদি দিনাজপুরে করতে পারি এই বিষয়টাই। আমি কিন্তু আগামী মেলা পর্যন্ত হয়তো বা আমি দায়িত্বে নাও থাকতে পারি, কিন্তু আমি সেই প্রক্রিয়াটা একটু শুরু করে দিই। কিন্তু শওকত আলীকে নিয়ে আমি আমার সময় আসার ইচ্ছা আছে। আর আপনাদের মানে জ্ঞান গর্ভ কথা অনেকের আজকে খুবই ঋদ্ধ হলাম, খুবই মানে যেমন মাহবুব আলী ভাইয়ের গল্পের সাথে আমি দীর্ঘদিন পরিচিত, এবং আপনি যে গল্পটির কথা বললেন, গত সপ্তাহে যখন ওরা পাঠায় বাসায় শব্দঘরটা যখন এলো, এই মাত্র মানে দিন 10 আগে বোধহয় এলো, বা 8-10 দিন আগে, প্রথমেই আমি ওনার গল্পটা পড়েছি। হ্যাঁ, সবচেয়ে আগে ওই গল্পটা কেন, কারণ নামটাই আমাকে ভেবেছে সেটা ব্যাপারটা। তো মানে নামে শুধু না, গল্পটা পড়েও খুব ভালো লাগলো, এবং ওনার লেখা নিয়মিত পড়ি। এবং এখানে এসে যে চেনা এতগুলো মানুষের সাথে দেখা হবে, যেমন উনি চলে গেছেন বিশ্বজিৎ ফরিদ ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ যে ওনারা চিন্তা করছেন বইমেলা নিয়ে, এবং এই যে বিভাগীয় পর্যায়ে বইমেলা, এগুলো ছিল ফ্লপ প্রজেক্ট, এবং কোনো প্রকাশকরা আমাকে এসে বলেছে যে জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভাগীয় বইমেলাগুলো বন্ধ করে দেন, কারণ এগুলো শুধু টাকা খরচ। তো কেন ওনারা বলেন? কারণ প্রকাশকরা মনে করেন বইমেলা তখনই সার্থক হবে যখন তাদের বিক্রি হবে। কিন্তু আমরা জাতীয় গ্রন্থকেন্দ্র বা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিংবা সরকার থেকে আমাদের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। আমরা একটা জেলায় গিয়ে স্কুল কলেজের বাচ্চাদেরকে ইনভলভ করতে চাই, আমরা একটা জাগরণের সৃষ্টি করতে চাই, আমরা সবচেয়ে ভালো প্রকাশনীর বইগুলো আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এবার যেমন রংপুর বইমেলায় আমরা রংপুরের সব উপজেলাগুলো থেকে বাস দিয়ে মানুষ আনছি, স্কুল কলেজ থেকে বাচ্চাদের দিচ্ছি, এনে একটা বেলা তাদের বইমেলায় ঘুরিয়ে আবার দিয়ে আসবো, লাইব্রেরির পাঠকদের নিয়ে আসছি, আবার দিয়ে আসবো। এগুলো কিন্তু আমাদের জন্য, এগুলোর জন্য কোনো বাজেট নেই। আমি বিভিন্ন জায়গা থেকে এই খাত থেকে ওই খাতে কিভাবে টাকা জোগাড় করে এই জিনিসগুলো বাড়তি করছি, এই জন্য যে একটা বাচ্চা একটা বই দিয়ে শুরু করুক এবং ওই বইটা তাকে অনেক বইয়ের কাছে নিয়ে যাবে, এই বিশ্বাসটা আমার আছে। এবং এই যে তার শুরুটা একটা ভালো বই দিয়ে হোক। আমরা খুব সহজে বলে ফেলতে পারি আজকালকার বাচ্চারা বই পড়ে, তারা সব ইন্টারনেটে আসক্ত, তারা এটা সেটা এরকম বলে নিষ্ক্রিয় থাকাটা কিন্তু খুব সহজ। কিন্তু আপনি তাকে গাইড করে এমন কিছু তার হাতে দেবেন যে সে ওইটা রেখে আপনার ওই বইটা হাতে, যতক্ষণ না ওইটা না দিচ্ছেন ততক্ষণ এটা বলার আপনার জায়গা। তো সেজন্য আমরা এই চেষ্টাটা করছি যে প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের হাতে কিছু যাক,
কিন্তু অদ্ভুত ব্যাপার, গতবার বইমেলা আমরা করেছি, আমরা দেখেছি যে পুরো বইমেলায় 5 লাখ 6 লাখ টাকা বিক্রি হয়, প্রকাশকরা খুব শেষে এসে রাগারাগি করে, যদিও তাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, বলতে গেলে একটা ফর্ম তুলতে হয় 2000 টাকা দিয়ে, এছাড়া তাদের কোনো ইনভেস্টমেন্ট নেই। আমরা পুরো আয়োজনটা করি জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষে। কিন্তু আপনারা শুনে আশ্চর্য, মানে একটু অবাকই হবেন, হয়তো আমি নিজেও অবাক হয়েছি। গত রাজশাহী বইমেলা দিয়ে আমরা শুরু করেছি, রাজশাহী বইমেলা শেষ হলো গত সপ্তাহে, 31 লাখ টাকা বই বিক্রি হয়েছে। এটা আসলে আমার মনে হয় যে আমি যেভাবে ডিজাইন করছি বইমেলাগুলো, আরো যদি 2-4 বছর এভাবে ওনারা অব্যাহত রাখেন, বাংলা একাডেমি বইমেলাকে বিট করবে এবং এই বিষয়গুলো সামনে যে আমরা কোটিতে পৌঁছে যাব। কারণ এই যে বাচ্চাদের জানানো, বাচ্চাদের মধ্যে জাগরণ তৈরি করা, এটাই আমাদের কাজ বলে। কত বিক্রি হলো এদিকে চিন্তা করবো না, কিন্তু হচ্ছে, বিক্রি বেড়ে যাচ্ছে। তো বিক্রি বাড়লে যে আবার পাঠ বাড়ছে তারও কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, সেটা কিন্তু বিক্রি সে প্রকাশকরা ওই জায়গাটা চিন্তা করে না, কিন্তু আমরা করি। সেজন্য আবার এই যে পাঠের আয়োজনগুলো করা জরুরি। এখানে ভাই যেটা বললেন যে সরি, এই গণগ্রন্থাগারের এই লাইব্রেরি সম্পর্কে, আমার তো মনে হয় উনি আপ্রাণ চেষ্টা করছেন এখানে পাঠক আনার, বা উনি ওনার ঐকান্তিক চেষ্টা আছে, আন্তরিক ধন্যবাদ জানাই এই জন্য। এই আয়োজন সবকিছু তো আজকে সবার কষ্ট হচ্ছে এখানে যারা আছেন এখানে অনুষ্ঠানটির জন্য এতক্ষণ পর্যন্ত, আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং উত্তর তরঙ্গ যারা যারা এর সাথে জড়িত, দীর্ঘদিন ধরে আপনারা এই সংগঠন চালাচ্ছেন বা বিভিন্ন ধরনের আয়োজন করছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি দিনাজপুরে এসে এরকম একটা অভিজ্ঞতা আমার হবে এটা আমার একেবারেই জানা ছিল না। আমরা খুবই আকস্মিকভাবে, আমি এবং আমার ধারণা হামিম কামরুল হকও, আমরা খুবই অভিভূত এবং মানে বারবার আসতে ইচ্ছে করবে, ডাকলেই আসতে ইচ্ছে করবে, এরকম একটা মন নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছি। অত্যন্ত ধন্যবাদ।